পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। বাথরুমের মতন বাইকের পেছনে উঠে বসলো। বাইক চলতে চলতে মেইন রোডে উঠে আসলো। শেহজাদ অরুর ক্ষেত্রে বিবেচনা করে স্পিড কমিয়ে রেখে বাইক চালাচ্ছে। তবু একবার অরুর কাছে জিজ্ঞেস করে বলল, স্পিড বাড়াবো নাকি কমাবো? বাড়ান। শেহজাদের কথা শেষ হওয়ার আগেই অরু উত্তেজিত হয়ে অকপটে বার্তাটি প্রেরণ করল। অরুর এইরকম উত্তরে শেহজাদ ঠোঁট কামড়ে হেসে পড়ল। পারফেক্ট। বাইক হালি শহরের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে এসে থামলে একটা দোকানের সামনে। অরু সেইখান থেকে মন মর্জি জিনিস কিনল, যা ইচ্ছে তাই খেলো। এক কথায় অরুকে বাইকে চড়ানোর পাশাপাশি অরু যা চেয়েছে শেহজাদ তাই করেছে। এখন শেহজাদ বাইকে করে বাড়ির দিকে ফিরছিল, তখনই হঠাৎ করে অরু আনন্দিত কঞ্চে বলল, শেহজাদ ভাই, আপনি খুব ভালো জানেন, আপনি ভাই হিসেবে 10-এ 10 পাবেন। আমি আপনাকে 10-এ 10 দিব। আজকে আপনি আমার ভাই। অরু তার কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগে শেহজাদ আচমকা বাইক ব্রেক কষল। বাইক থেমে গেল, তারপর চোয়াল শক্ত করে বলল, নাম। শেহজাদের বলা সত্ত্বেও অরুকে নামতে না দেখে শেহজাদ উগ্র মেজাজে চিৎকার করে বলল, কি হলো, নামতে বলছি না? শেহজাদকে এভাবে চিল্লাতে দেখে অরু সময় নষ্ট না করে তড়িঘড়ি করে বাইক থেকে নেমে গেল। শেহজাদের এমন আচরণে অরুর চোখ মুখ কালো হয়ে এলো। এমন কি বলেছে যে লোকটা এরকম খারাপ ব্যবহার করছে? অরু বাইক থেকে নামার পর শেহজাদ বাইকের স্পিড হাই করে বাইক চালিয়ে চলে গেল। এদিকে বাইকে চলে যাওয়ার দিকে তাকিয়ে উৎকণ্ঠিত অরু চিৎকার করে বলছিল, প্লিজ আমাকে ফেলে যাবেন না। আমি এখানকার কিছুই চিনি না। আমাকে সঙ্গে করে নিয়ে যান প্লিজ। শেহজাদ যাওয়ার 10 মিনিটের মাথায় অরুকে নিতে বাড়ির গাড়ি এসেছিল। অরু গাড়িতে ওঠার সময় ড্রাইভারকে জিজ্ঞেস করেছিল এখানে তাকে অর্থাৎ অরুকে নেওয়ার জন্য কে পাঠিয়েছে। তখন ড্রাইভার অরুকে বলেছিল তাকে শেহজাদ স্যার পাঠিয়েছে। সেদিন অরু হাজারবার চিন্তা করেও শেহজাদের হুট করে রাগার কারণ বের করতে পারেনি, কিন্তু আজ ওর কাছে সম্পূর্ণ পরিষ্কার কেন সেদিন শেহজাদ এতটা রিয়্যাক্ট করেছিল। এসব ভেবে ভেবে আনমনেই হাসলো ওরও। আর ওরা কোথায় হারিয়ে গেলি তুই? কি হলো, নাম? শেহজাদের এইরূপ চিৎকারে অরু দীর্ঘ মনস্তাত্ত্বিক ভাবনার ইতি ঘটল। কল্পনা জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। অরু ভালোভাবে তাকিয়ে দেখলো তারা এখন একটা রেস্টুরেন্টের সামনে। অরু বাইক থেকে নেমে শেহজাদের দিকে তাকালো, বলল, আপনি বাইক এখানে কেন থামালেন? এখানে নয়তো আমার বাড়ি। শেহজাদ অরুর কোনো কথাই কানে তুলল না, মাথার হেলমেট খুলতে খুলতে শুধালো। রেস্টুরেন্টে গিয়ে মানুষ কি করে? শেহজাদের করা প্রশ্নে অরু অত্যন্ত ভদ্রভাবে উত্তরটা দিল, অবভিয়াসলি খাবার খেতে। তো আমিও সেটাই করতে যাচ্ছি। অরুর থেকে কথা আদায় করে শেহজাদ তার মুখ্য কথাটা শুনিয়ে দিল। কিন্তু আমার খিদে নেই। অরুর এহেন কথাগুলো শেহজাদের কণ্ঠে তীব্র প্রতিবাদ সহিত বলল, আমি একবারও তোকে ডেকেছি আমার সঙ্গ দিতে। যতক্ষণ না আমার খাওয়া শেষ হয় ততক্ষণ তুই বরং এখানে দাঁড়িয়ে আমার বাইক পাহারা দে। শেহজাদের এহেন কথায় অরুর চরম অপমানিত বোধ করলো। শেহজাদের আগে অরু গটগট করে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল। রেস্টুরেন্টের সামনে আসতেই কয়েকজন কর্মচারী এসে ওয়েলকাম জানালো অরুকে। এমন আপ্যায়নের কারণ অরু বুঝতে পারল না। কিছু সেকেন্ড অতিক্রম হওয়ার পর অরুর বোধগম্য হলো কেন এত আপ্যায়ন করছে এরা। যেখানে ওয়াসিফ শেহজাদ চৌধুরী সেখানে আপ্যায়ন থাকবেন এমনটা হয় নাকি? অরু একটা গোল টেবিলে গিয়ে বসে নিজের ইচ্ছে মতো অর্ডার দিল। অরু এই টেবিলে বসেছে দেখে শেহজাদ অরুর পাশের টেবিলে বসলো। পুরো রেস্টুরেন্টে একটা কাস্টমার নেই, তার মানে এই লোক এই রেস্টুরেন্টটা বুক করে নিয়েছে। কিন্তু কবে কখন? এতে অরুর কি? সে সে কেন নিজের কাছে টাকা থাকতে অন্যের টাকায় খাবে? অরু এত কিছু না ভেবে তার খাবারটা সম্পূর্ণ শেষ করলো। খাওয়ার শেষে অরু বিল পে করতে এসে বাঁধলো আরেক বিপত্তি। বৃষ্টিতে ভেজার কারণে অরুর ব্যাগের টাকা সব ভিজে গেছে। এখন এরকম ভেজা টাকা দেখে রেস্টুরেন্টের ম্যানেজার কাট করে বলে দিয়েছে, দেখুন ম্যাডাম, আমরা আমাদের রেস্টুরেন্টের নাম বৃষ্টি বিলাস দিয়েছি বলে এমনটা তো নয় আমরা এখানে বৃষ্টিতে ভেজা টাকা নেব। সরি ম্যাম, এই টাকা আমরা নিতে পারবো না। অরু পড়ল এক মহা মুসিবতে। তার সব টাকাই তো ভেজা। এখন অরু শুকনো টাকা আবার কোথা থেকে আনবে? টাকা দিতে না পারলে আবার যদি থালা বাসন মাজতে দেয় তখন কি হবে? না, অরু কখনো এই কাজ করতে পারবে না। এই ঝামেলা থেকে কিভাবে উদ্ধার করবে নিজেকে? ঠিক তখনই শেহজাদের আগমন হলো উত্তর স্থানে।
শেহজাদ এসে তার সম্পূর্ণ বিল পে করে অরু পরিস্থিতি আলামত বুঝে শেহজাদের দিকে জোরপূর্বক হেসে পড়ল। মিস্টার চৌধুরী, আপনার কাছ থেকে কি একটা ছোট্ট উপকার আশা করতে পারি? অরু এত মিষ্টি স্বরের কথা শুনে চু অল্প কুঞ্চিত করে তাকালো। অরু ফের আগের ন্যায় মিষ্টি স্বরে বলা, বলছিলাম আমার সব টাকা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এখন টাকাগুলো আর ইউজ করা যাচ্ছে না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলছি কি, আপনার কাছ থেকে কিছু টাকা পাবো। আমি কিন্তু সত্যিই টাকা পরে দিয়ে দিব। আপনার কাছ থেকে ঋণ নিচ্ছি। সে বুঝতে পারলো এই মেয়ে বড়ই সুবিধাবাদী, নিজের প্রয়োজন ঠিকই শত্রুকে অব্দি সুযোগ বুঝে কাজে লাগিয়ে ফেলবে। শেহজাদ অযথা কথা না বাড়িয়ে অরুর বিল পে করল। রেস্টুরেন্ট থেকে তারা বেরিয়ে সোজা এসে বাইকে উঠল। পুরো রাস্তায় দুজনে নীরব ভূমিকা পালন করলো। শেহজাদ অতি কষ্টে তার মধ্যে প্রবল বেগে বাড়তে থাকা কামনা ভাষণে দমানোর চেষ্টা করছে। অরুকে এত কাছে পেয়ে আর ছাড়তে ইচ্ছে করছে না। শেহজাদের পুরো শরীর দাউ দাউ করে জ্বলছে, যেন কেউ এই পুরুষালী কায়ায় আগুন ধরিয়ে দিয়েছে। শেহজাদ নিজের মনের অনুচিত ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে এনে কোনো মতে নিজেকে শান্ত করল। অরু যে বিল্ডিংয়ে থাকে, শেহজাদ বাইকে এসে সেই বিল্ডিংয়ের সামনে এসে থামলো। অরু বুঝতে পারলো না শেহজাদ কিভাবে তার বিল্ডিং চিনল, তবে অরু এত কিছু ভাবলো না। আসলে অরু এখন এত কিছু ভাবতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। অরু যখন বাইক থেকে নামছিল তখনই ভুলবশত অরুর ঝুমকা চুরির সঙ্গে শেহজাদের হাতের ঘর্ষণ হওয়ায় শেহজাদের হাতে একটু ছিলে গেছে। এমত অবস্থা অরু উত্তেজিত হয়ে শেহজাদের হাত ধরতে তাকে থামিয়ে দিল শেহজাদ। অরুর সেই ছোট্ট হাতটি শেহজাদের নিজের দুই হাতের মুঠোয় করে হাসকি স্বরে বলে, ইউনিভার্স, আজ আমি ভীষণ করে চাইছি আমার কামনা বাসনা যেন আজ পূরণ না হয়। বহু কষ্টে দমিয়ে রাখা আবেগকে নিয়ন্ত্রণ হারা করিস না। আমায় বাধ্য করিস না অবাধ্য হতে। আমি চাই না নিজের অবাধ্য হতে। আমি একবার অবাধ্য হলে তুই নিজের মধ্যে বরাদ্দ থাকবি না। তখন দুজনে মিলে হব একাকার। অরু বরফের মতো শান্ত মনে তুফান তুলে হাওয়ার গতিতে উধাও হয়ে গেল বাইকটি। উধাও হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মানুষটি। সেই জাতের যাওয়ার দিকে তাকে অরু জোরে শ্বাস পেল। এতক্ষণ মন এমনই কি যে ঝড় উঠেছিল, সেটা পুরো ধরিত্রীর কাছে অজানা থাকলেও সেটা এই রমণী কাছে জানা। শেহজাদ বাইক নিয়ে সোজা কফি শপের সামনে গিয়ে থামলো। হেলমেট খুলে কফি শপের ভেতরের দিকে এগিয়ে যেতে হঠাৎ করে কারো সঙ্গে ধাক্কা খেল। সে বিরক্তির সহিত লোকটার দিকে তাকিয়ে বলে, হোয়াট দ্য হেল ইজ দিস আরান? তোকে বলেছি না বসতে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? শেহজাদকে দেখে আরান ঢোক গিলে গলাটা হালকা ভিজিয়ে উদ্বেগ কঞ্চে পড়ল। কারণ এখন বসার সময় নয় শেহজাদ, এখন দৌড়ানোর টাইম। আরানের কথায় শেহজাদ প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে শোধাল, হোয়াট ননসেন্স আরান? দৌড়ানোর টাইম মানে? শেহজাদের কথা শেষ হওয়ার সাথে সাথে আরান নির্বিকার গলায় বলল, বিশ্বাস কর শেহজাদ, এখন বসার টাইম নয়, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আঙ্কেলের হার্ট অ্যাটাক এসেছে। আরানের কথার পিঠে শেহজাদ শুধু অস্পষ্ট স্বরে একটাই শব্দ উচ্চারণ করল, বাবা। দাম্পত্য জীবন হলো একটি সামাজিক বন্ধন যা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সীমাবদ্ধ। এটি সারা জীবনের অঙ্গীকার। একটি সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি হলো একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও সম্মান। দাম্পত্য জীবনের পথটি তখনই সহজ হয় যখন একে অপরের পরিপূরক হিসেবে থাকতে পারে। উভয়ের মধ্যে বোঝাপড়া যত ভালোই হবে, দাম্পত্য জীবন ততই সুখের হবে। কখনো কোনো দাম্পত্য সম্পর্ক সহজে ভাঙতে চায় না, কারণ এই সম্পর্ক বিধাতা হতে নির্ধারিত। অরু গত আধ ঘন্টা ধরে লিভিং রুমে তার পরিবারবর্গ নিয়ে বসে আলোচনায় ব্যস্ত। আলোচনার মুখ্য বিষয় হলো আরান এবং আনিসার সম্পর্ক না ভেঙে তা রক্ষা করা। সবাই উদ্গ্রীব চোখে চেয়ে জামশেদ শিকদারের পানে। কেউ কোনো রকমের টুটা আওয়াজ পর্যন্ত করছে না। কিছুক্ষণ পরপর জায়মার এদিক ওদিক দৌড়ানোর শব্দ শোনা যাচ্ছে। এতক্ষণে নীরবতা ভেঙে জামশেদ শিকদার হতাশার শ্বাস ফেললেন, অতঃপর শক্ত গলায় বললেন, মামনি, তুমি বলতে চাইছো আরান আর আনিসার সম্পর্কটা যাতে না ভাঙি, তাই তো? জামশেদ শিকদারের কথার পিছে অরু নিজ ভাষ্য প্রতিপোষণ এনেই বলল, ইয়েস আব্বু, ওই দিন আরান ভাইয়া কোনো দোষ করেনি, তাহলে অন্য কারোর অপরাধের শাস্তি কেন আরান ভাইয়া পাবে? অরুর কথা শেষ হওয়ার পর নাহিদ একবার অরুর দিকে এসে ফের জামশেদ শিকদারের দিকে তাকে উত্তেজিত কণ্ঠে বলে, হ্যাঁ বারাব্বু, আমিও ওর সাথে সহমত। ওই দিন আমাদের সাথে চৌধুরীরা অন্যায় করেছে,
আরান কিংবা আরান ভাইয়ার ফ্যামিলি তো কোনো অন্যায় করেনি। অন্যায় না করে কেন শুধু শুধু তার শাস্তি পাবে? নাহিদের কথা শুনে জামশেদ শিকদার মেকি হাসলাম, তারপর চেহারায় কঠোরতা এনে বলল, তোমরা দুজন যে আত্মবিশ্বাস নিয়ে বলছো আরান কিংবা মির্জা পরিবার কোনো অন্যায় করেনি, এটা কি আদৌ সঠিক? তোমাদের নজরে ওদেরকে নিয়ে এই ভাবনা থাকলেও আমার নজরে ওরা দোষী। কেন জানো? ওরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল। সেই দিন চোখের সামনে অন্যায় হতে দেখেও চুপ করেছিল। জামশেদ শিকদারের যুক্তিমূলক কথায় অরু আরো একটু বাস্তবতা মিশ্রিত যুক্তি দিয়ে বলল, আব্বু, ওই দিন ওদের জায়গায় আমরা থাকলেও একই কাজ করতাম। পরিস্থিতি এরকম ছিল, কি বলা উচিত তা বোঝা দায়। এতক্ষণ ধরে অরু আর নাহিদ এক নাগারে জামশেদ শিকদারকে বুঝিয়ে আরান আর আনিসার সম্পর্ক যাতে না ভাঙে বোঝাতে বোঝাতে অরু আর নাহিদ ক্লান্ত হলেও জামশেদ শিকদার এখন বুঝতে বুঝতে বেশ ক্লান্ত। কিন্তু জামশেদ শিকদার বাকিদের আশ্বাস দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। কথাটা শেষ হওয়া মাত্রই নাহিদ কিছু বলার জন্য মুখ খুলতে গেলে জামশেদ শিকদার হাত উঁচিয়ে থামিয়ে কাটকাট গলায় বলে, তোমাদের আর কিছু বোঝাতে হবে না আমায়। আমি যখন বলেছি ভেবে দেখব, তার মানে নিশ্চয়ই ভেবে দেখব। কথাটা শেষ করে জামশেদ শিকদার বসা থেকে উঠে জামাকে কোলে নিয়ে খেলনা সমেত রুমের দিকে হাঁটা ধরল। বাবার যাওয়ার দিকে তাকাতে ওর চোখ দুটো আটকে রইল একেবারে সামনে রুমের পর্দার আলো অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে থাকা জিনিয়ার দিকে। অরু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে রুমের দিকে হাঁটা ধরল। অরুকে সহসা রুমের দিকে আসতে দেখে জিনিয়া তড়িঘড়ি করে রুমের ভেতরে চলে আসলো। রুমে ঢুকে সর্বপ্রথম অরু নজরে আসলো ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আছড়ে থাকা জিনিয়াকে। অরু নিঃশব্দে জিনিয়ার হাতে থাকা চিরুনিটা কেড়ে নিয়ে টেবিলের উপর রাখতে রাখতেই বলল, ভালোই তো অ্যাক্টিং শিখে গেছিস। যিনি এক কাজ কর, তুই কোনো মুভির অডিশনে ট্রাই করতে পারিস। একবার যদি তুই সিলেক্ট হয়ে যাস তাহলে লাইফ ইজ টোটালি সেটেল। কি বলিস? আইডিয়াটা কিন্তু মন্দ নয়। ওর কথায় জিনিয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? এসব অডিশনে যাব? ওরও তোর মাথা ঠিক আছে তো? অরু জিনিয়াকে নিজের দিকে ঘুরিয়ে মুখটা নিজ হাতে দিয়ে উপরে একটু উঠিয়ে বলল, জিনি, তুই কেন নিজেকে দোষী ভাবছিস? তুই তো কোনো অন্যায় করিসনি। যদি কেউ অন্যায় করে থাকে সেটা হলো আরিয়ান চৌধুরী। সে অন্যায় করে গায়ে হাওয়া লাগিয়ে ঠিক ওই ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে তুই ধুকে ধুকে মরছিস। অরুর কথা জিনিয়া এতক্ষণে জোরপূর্বক আটকে রাখা কান্না অক্ষিকোটর থেকে বেরিয়ে এলো। জিনিয়া কাঁদতে কাঁদতে পিচকি তুলে বলল, ওরও এটা তো সত্যি, তাই না? আজ আমার কারণে আনিশা আপুর জীবনের এই অবস্থা। আমার কারণে তোর নানুর বাড়ির সাথে তোদের সম্পর্ক ভেঙে গেছে। আমি সত্যি তখন বুঝতে পারিনি একটা ঘটনা সম্পর্ক ভাঙা অবধি গড়িয়ে যাবে। 8টা বছর আমার কারণে আন্টি মায়ের স্নেহ থেকে বঞ্চিত। অরু জিনিয়ার চোখের জল মুছে দিতে দিতে বলল, যিনি তুই ওই দিন সত্যিটা অকপটে স্বীকার করে কোনো ভুল করিসনি। তুই সত্যিটা বলেছিলি বলেই সেদিন চৌধুরী পরিবারের প্রত্যেকটা সদস্যের আসল রূপ দেখতে পেয়েছি। আর তোর আমার বয়স তখন কতই বা ছিল? মাত্র 16 বছর বয়সী একটা মেয়ে যদি ওই রকম একটা আপত্তিকর ঘটনার সম্মুখীন হয়, তাহলে তার যা করা উচিত তুই তাই করেছিস। ওই লম্পট অসভ্য আরিয়ান চৌধুরীর শেষ না দেখে আমি থামছি না। ওকে ওর যোগ্য শাস্তিটা দিয়েই ছাড়বো। এইটুকু বলে ওর ঠোঁট কামড়ে জোরে শ্বাস নিয়ে বেদনা মিশ্রিত কণ্ঠে বলল, জানিস যিনি, রক্তের সম্পর্ক ছাড়া এই দুনিয়ায় অন্য কোনো সম্পর্কের মূল্য নেই। এই কথাটা তনিমা চৌধুরী নিজের কর্ম দ্বারা প্রমাণ করে দিয়েছে। আসলে আমার মা তো ওনার নিজের মেয়ে ছিল না, তাই আমার মায়ের সাথে উনি সব সম্পর্ক ত্যাগ করেছিল। তনিমা চৌধুরী আমার মাকে নিজের মেয়ের সম্মানটা কখনো দিতেই পারেনি। এইসব লোক দেখানো ভালোবাসা ছিল। না হলে কখনো শুনেছিস মাকে মেয়ের সাথে সম্পর্ক ভাঙতে? সেটা তো এখন চুপচাপ থমথমে মুখ নিয়ে বসে আছে সোফার উপর। তার ঠিক সামনে বেডে ইমদাদ চৌধুরী বসে বারবার লাল রিমলেস চশমাটা রুমাল দিয়ে একাধারে মুছেই যাচ্ছে। ইমদাদ চৌধুরী এবার চশমাটা পরিধান করে একবার শেজাতের দিকে তাকাতে বুক থপ করে উঠল তার। এখন শেজাতের ধূসর চোখ জোড়ায় বিরাজ করছে এক ভয়ঙ্কর প্রতিহিংসা। সে তার ঈগলের মতো তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে ইমদাদ চৌধুরীর দিকে। লাল চোখ জোড়ার দিকে তাকালে ইমদাদ চৌধুরীর
কাছে মনে হচ্ছে পুরো শ্বেতমণ্ডল রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। শেহজাদকে এভাবে তাকাতে দেখে ইমদাদ চৌধুরী খানিকটা ভরকালো, মনে মনে একটু নার্ভাস হলেও চেয়ারে কাছিন্ন এনে জোরে হাঁক দিয়ে সার্ভেন্টকে ডাকলেন। মনিবের তলব পেয়ে দুটো সার্ভেন্ট এসে হাজির হলো এই কক্ষে। সার্ভেন্ট দুটো আসা মাত্র ইমদাদ চৌধুরী তাদের আদেশে ছুড়ে পড়ল, 1 গ্লাস ঠান্ডা পানি, 1 গ্লাস নর্মাল পানি আর 1 গ্লাস হালকা কুসুম গরম পানি নিয়ে এসো। মনিবের কথা মতো সার্ভেন্ট দুটো ছুটল মনিবের আদেশ পালন করতে। তবে এটা সার্ভেন্ট দুটো যাওয়ার আগে একটিবারের জন্য সে দিকে তাকায়নি। যদি একটিবার সে ধারলো বাজ পাখির মতো চোখ জোড়ার দিকে তাকাতো তাহলেই হয়তো তারা এই কক্ষে দ্বিতীয়বার আসার সাহসী পেত না। গ্লাসের জোরটা পেরিয়ে একে একে 3টে সার্ভেন্ট প্রবেশ করলো কক্ষে। প্রত্যেকের হাতে একটি করে ছোট্ট ট্রে, তার উপর একটি করে গ্লাস রয়েছে। শেহজাদের চোখে মুখে রাগের ছাপে স্পষ্ট। অতিরিক্ত রাগের তোপে তার নাকের জগাটা তির করে কাঁপছে। সার্ভেন্টগুলো আসা মাত্র শেহজাদ তার অগ্নিস্ফুলিঙ্গের মতো অক্ষি যুগল তাদের দিকে নিক্ষেপ করলো। শেহজাদের এই অগ্নিমূর্তি দেখে সার্ভেন্টগুলো একটা শুষ্ক ঢোক গিরে ভয়ের তো চোখে একবার ইমদাদ চৌধুরীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ভয়ের চোটে তাদের হাতে থাকা ট্রে থরথর করে কাঁপছে। ট্রের সাথে পাল্লা দিয়ে গ্লাসের মধ্যে থাকা পানিও কাঁপছে। ইমদাদ চৌধুরী সার্ভেন্টের মানসিক অবস্থা বুঝতে পেরে কঠিন গলায় শেহজাদের উদ্দেশ্যে বললাম, ওদের দিকে এভাবে কেন তাকাচ্ছ? ওরা কি করেছে? যা করার আমি করেছি। তাকালে আমার দিকে তাকাও। ইমদাদ চৌধুরীর কথা শুনে শেহজাদ কপাল কুঁচকে তাকালো ইমদাদ চৌধুরীর দিকে। ইমদাদ চৌধুরীর কাছে এখন মনে হচ্ছে কোনো যন্ত্র তার দিকে তাকিয়ে তাকে জানান দিচ্ছে, আমি একটু পর শিকারি বেশে তোমার শিকার করব। শেহজাদকে এভাবে তাকাতে দেখে ইমদাদ চৌধুরী গলা খাকারি দিয়ে বললাম, আশ্চর্য, এভাবে কেন তাকাচ্ছ? বাবা হয়ে আমি তোমার, ভদ্রভাবে তাকাও। এই একটা কথাই যেন যথেষ্ট ছিল খাঁচায় বন্দি থাকা বন্য পশুকে জাগ্রত করার। ইমদাদ চৌধুরীর কথাটা শেষ হওয়ার সাথে সাথে শেহজাদের ভারী রাজভারী আওয়াজ শোনা গেল, আপনি আমার কাছ থেকে কোনোদিনও অভদ্র ব্যবহার পেয়েছেন? শেহজাদের কথা ইমদাদ চৌধুরী ঘোর বিরোধিতা করে বলল, আমি এমনটা বলতে চাইনি। বাট ইনডাইরেক্টলি এটাই মিন করেছেন। ইমদাদ চৌধুরীর কথার পাশে শেহজাদ তীব্র চড়া স্বরে কথাটা বলে উঠল। এইটুকু বলে শেহজাদ কণ্ঠে আরো কঠোরতা যোগ করে বলল, ভুলটা আপনার নয় যে আপনি আমাকে মিথ্যা বলে ঠকিয়েছেন। ভুলটা আমার যে আমি আপনাকে সুযোগ দিয়েছি। আপনাকে সুযোগ দিয়েছি বলেই আপনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন। শেহজাদের পক্ষ থেকে এরকম কথা শুনে ইমদাদ চৌধুরী তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বাবা হই। তোমার জীবনে কি আদেও আমাদের মূল্য আছে? তোমার জীবনে কি আমাদের প্রয়োজন নেই? আচমকা ইমদাদ চৌধুরীকে এভাবে দাঁড়াতে দেখে শেহজাদ দাঁত পিছল। অতঃপর বলল, ভুলে গেলে হয়তো এভাবে ছুটতে ছুটতে আসতাম না। ভুলে গেলে আই থিঙ্ক ফিরেও তাকাতাম না। আর ওয়াসিফ শেহজাদ চৌধুরী প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না। অপ্রয়োজনীয় কাজে পা বাড়ানো তো বহুদূর। শেহজাদের এহেন কথার বিপরীতে ইমদাদ চৌধুরী রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি জানো তোমার প্রতিটি রাগে রাগে রহস্য লুকিয়ে আছে, যা আমি কেন হয়তো দুনিয়ার কেউ উন্মোচন করতে পারবে না। এইটুকু বলে ইমদাদ চৌধুরী আবারও কিছু জঘন্য কথা শুনিয়ে দিল শেহজাদকে। তুমি আর মানুষের কাতারে পড়ো না। মানুষ মারতে যার বুক কাঁপে না সে কোনো দিনই মানুষ হতে পারে না। কাকে কি বলছি আমি? পাষাণের মনে মায়া অনুভূতি এসব থাকে নাকি? তুমি কোনো বুঝতে পারছো না যে খেলায় তুমি মেতে উঠেছো, সেই খেলায় জীবন অনিশ্চিত। নিজের নামে এরূপ নিন্দামূলক কথা শুনে শেহজাদের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁড়িয়ে ইমদাদ চৌধুরী মুখোমুখি হয়ে দাঁড়ালো। ইমদাদ চৌধুরী উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, যা শেহজাদ থেকে একটু কম। বিধায় দুজনে একসাথে দাঁড়াতে একে অপরকে বিপরীত জনের প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে। ইমদাদ চৌধুরীর লাল রিমলেস চশমা ভেদ করে চোখের ওই কালো কুচকুচে মনির দিকে নিজ দৃষ্টি আবদ্ধ করে শেহজাদ বলল, আপনি ভালো এবং দয়ালু মানুষ বলেই এত কিছু হওয়ার পরও চুপ করে আছেন। আপনি স্বার্থপর নয় বলেই শুধু নিজের পরিবারের কথা ভাবছেন। তাদের কথা ভাবছেন না যারা প্রতিনিয়ত জঘন্য পরিস্থিতির শিকার হচ্ছে। আপনজন হারানোর বেদনা কখনো কখনো পাষণ্ড মর্মমূলেও গভীর ক্ষত সৃষ্টি করে। আজ যা করেছেন তা যেন দ্বিতীয়বার রিপিট না হয়। মনে রাখবেন, ওয়াসিফ শেহজাদ চৌধুরী দ্বিতীয় সুযোগ কাউকে দেয় না। আমাকে আটকানোর বৃথা চেষ্টা বন্ধ করুন। শেহজাদের কথা শুনে ইমদাদ চৌধুরীর শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে গেল। তত্তর করে ক্রোধে কাঁপতে থাকা কণ্ঠে বলল, থ্রেট দিচ্ছ?
থ্রেট নয়, ওয়ার্ন করছি, তাও আবার শেষবারের মতো। ডিনারের টাইম হয়ে এসেছে, নিচে আসুন। ডাইনিং টেবিলে সবার আগে যেন আপনাকে দেখি। এই একটা কথাই যেন যথেষ্ট ছিল। ইমদাদ চৌধুরী সত্যি সত্যি হার্ট অ্যাটাকের জন্য এতক্ষণ ধরে মিচিমিচি অ্যাক্টিং করলো। ইমদাদ চৌধুরী মনে হয় এখন সত্যি সত্যি হার্ট অ্যাটাক আসবে। ইমদাদ চৌধুরী একবার দাঁড়িয়ে থাকা 3টি সার্ভেন্টের দিকে তাকালো, আবার তারা আপাতত চোখ দিয়ে ইশারা করে বোঝাচ্ছে অসংখ্য ধন্যবাদ জমের হাত থেকে বাঁচানোর জন্য। শেহজাদ ফর্মাল গেটআপে সিঁড়ি দিয়ে নেমে লিভিং রুমে আসছে। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাক চায়না বার্মিজ স্যান্ডেল। ডাইনিং টেবিলের দৈর্ঘ্যে 2 প্রান্তে 6টি করে মোট 12টি চেয়ার। এক প্রান্তে একটি চেয়ার, প্রশস্তের অপর প্রান্তেটি খালি রয়েছে। মোট 13টি চেয়ার রয়েছে ডাইনিং টেবিলে। প্রাস্তে থাকা চেয়ারটি টেনে শেহজাদ বসল। এতদিনে চেয়ারটি খালি পড়ে থাকতো, এখন শেহজাদের আগমন চেয়ারটাতে আজ পরিপূর্ণ। সার্ভেন্টরা ইতিমধ্যে খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। শেহজাদ এক পলক চেয়ারে বসা সকলের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সবাই যখন খাওয়ায় ব্যস্ত ছিল তখনই আচমকা ইমদাদ চৌধুরী বলে উঠল, দিন শেষে শুধু আমার মেয়েটার আমাকে বুঝে। শেহজাদ সবাই খাবার মুখে পড়েছিল তখনই এমন কথা শুনে খাওয়া থামিয়ে বিরক্তি দৃষ্টিতে তাকালো ইমদাদ চৌধুরীর দিকে। কোনোরূপ কথা না বলে আবার খাওয়ায় মনোযোগ দিল। তো শোয়েব চুপ করে থাকতে পারল না। সে খাওয়া থামিয়ে বাবার উদ্দেশ্যে বলল, বাবা, তোমার না হার্ট অ্যাটাক এসেছিল, কোনো ডাক্তার তোমার রোগ সারাতে পারছিল না, ভাইয়া আসতে না আসতে তুমি ঠিক হয়ে গেলে। মানতেই হবে, আমার ভাই একটা জিনিয়াস ভাই। ইমদাদ চৌধুরী ভালো করে বুঝতে পেরেছে শোয়েব কথাটা পরিশেষে সুরে বলেছে, তবুও তিনি কিছু বলল না, নিজের মতো করে খেতে লাগলো। এই ছেলেদের সঙ্গে তর্কে যাওয়া যে চুপ করে থাকা ঢের ভালো। তনিমা চৌধুরীর কাছে কথাটা আমোদের মতোই শোনালো। তিনি শোয়েবের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, শোয়েব, খাবার খাওয়ার সময় কথা বলতে নেই, কুইক খাবার শেষ করো। সবাই খাবারের পাট চুকে নিজ নিজ কর্মে ব্যস্ত। চোখ বুলিয়ে দেখা যাবে কেউ কেউ এখন টিভি দেখছে, কেউ ফোনে স্ক্রল করছে, আর কেউ কেউ ফোনে কথা বলছে। শেহজাদ পরিপাটি হয়ে সিঁড়ি দিয়ে নামছে, তার পেছনে শোয়েবও যাচ্ছে। শেহজাদকে এভাবে দেখে ইমদাদ চৌধুরী ললাটে মোটা ভাঁজ পড়লো। এই ছেলে এত রাতে কোথায় যাচ্ছে? দুজনকে সিঁড়ি দিয়ে এভাবে নামতে দেখে ইমদাদ চৌধুরী মনে মনে বলল, এই 2 রাজপুত্র নিশ্চয়ই কোনো রাজকর্ম সম্পন্ন করতে যাচ্ছে, কিন্তু আমি থাকতে কিছুতেই ওরা ওদের কাজ সম্পন্ন করতে পারবে না। এই ছেলেকে একদম বিশ্বাস নেই আমার। একবার বাড়ি থেকে বেরোলে এই ছেলে আর নাও ফিরতে পারে। তখন অসুস্থ হওয়ার বাহানা দিয়ে এত কষ্ট করে আনার সব চেষ্টা তখন বৃথা হয়ে যাবে। শেহজাদ যখন লিভিং রুম পেরিয়ে মেইন ডোরের দিকে যাচ্ছিল তখন ইমদাদ চৌধুরী বলে উঠল, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? পেছন দিকে থেকে কারো আওয়াজ পেয়ে শেহজাদ ঘাড়টা পেছনে ঘুরিয়ে অস্পষ্ট স্বরেই বলল, চিন্তা করবেন না, একটা কাজে যাচ্ছি, কাজটা শেষ হলে ফিরে আসব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আজ ড্রাইভিং সিটে শেহজাদ এবং ফ্রন্ট সিটে শোয়েব বসেছে। শোয়েবের পাশের কাছের উইন্ডোটা খোলাই ছিল। শেহজাদ যখন ড্রাইভিং করতে নিমজ্জিত ছিল তখনই গাড়ি চলন্ত অবস্থায় শোয়েব উদ্দীপিত হয়ে বাইরের পানে তর্জনী আঙুল তুলে নিক্ষেপ করে বলল, ভাই দেখো, কয়েকজন ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। শোয়েবের কথাগুলো শ্রবণ করে শেহজাদ গাড়ি থামিয়ে শোয়েবের তাক করে আঙুল অনুসরণ করে আবছা আলোয় দেখতে পেল 3টি ছেলে মিলে একটা ছেলেকে অজ্ঞাত অবস্থায় ধরে কোথাও নিয়ে যাচ্ছে। তাদের ঠিক পেছনে 3টি মেয়ে এগিয়ে আসতে দেখা গেল। আবছা আলো অস্পষ্টভাবে পরিচিত মুখ দেখতে পেয়ে সেটা ভ্রুজরা কিছু পরিমাণ কুচকেল। আজও তো এই সময় এরকম অবস্থায় নাহিদ এখানে কি করছে? নাহিদ এখানে মানে তার বিশ্বসুন্দরী বোনও এখানেই থাকবে। ব্যাপারটা বোধগম্য হতেই শেহজাদের মাথায় দপ করে আগুন জ্বলল। শেহজাদের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। রাগে রিরি করতে করতে হুকুম করার মতো করে শোয়েবের উদ্দেশ্যে বলল, শোয়েব, ব্যাক সাইডে একটা প্যাকেট আছে, ওখান থেকে ব্ল্যাক হুডি, মাস্ক, হ্যান্ড গ্লাভস বের করে নিয়ে আয়। শোয়েবের বলা প্রথম থেকে শেষ অবধি একটা কথাও শোয়েবের মস্তিষ্কে ঢুকলো না। তবে শোয়েব উল্টো প্রশ্ন করে সাহসও পেল না। কথার পাছে আবার তুলে না আসার মারে শেহজাদের কথা মতন শোয়েব গাড়ি থেকে বের হয়ে ব্যাক সাইডের ডোর খুলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে শেহজাদের হাতে দিল। শেহজাদ শোয়েবের হাত থেকে হুডিটা নিতে নিতে বলল, শোয়েব, সামনের মোড়ে আরান ওয়েট করছে, তুই পায়ে হেঁটে ওখানে চলে যা, আমি একটু পর আসছি। এই তো 5 মিনিটের পথ অতিক্রম করলে আরানের দেখা পাবি। শেহজাদের
কথা মতো সোয়েব গাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরল। স্থানটি থেকে সোয়েব যাওয়ার পর শেহজাদ গায়ে হুডি জড়িয়ে হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে নিল। জিনিয়া আর তন্নির সাথে তালে তালে মিলিয়ে হাঁটছে অরু। তখন হঠাৎ করে কোনো গভীর ভারবার শব্দে অরুর পা জোড়া থেমে গেল। অরুর মনে হলো কেউ তাকে নিম্নস্বরে দাঁড়াতে বলল। মনের ভুল ধারণা ভেবে অরু আরেক পা বাড়াতে আবারও সেই ভারভার শব্দটা শুনতে পেল। মুহূর্তের মধ্যেই অরুর সারা শরীর আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভয়রা আষ্টে পৃষ্ঠে জেকে ধরল অরুর সামনের দিকে। তাকাতেই দেখতে পেল তন্নি আর জিনিয়া তাকে ফেলে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে ওদের কাছে পৌঁছানোর জন্য পা বাড়াতেই সহসা চোখের পলকে দ্রুত বেগে কোনো কালো বেশভূষা মানব এসে তাকে পেছন থেকে চাপড়ে ধরল। আকস্মিক এরকম হওয়াতে অরু বিকট শব্দে চিৎকার দিতেই কালো বেশভূষা অদ্ভুত মানবটি তার মুখ সর্বশক্তি দিয়ে চেপে টেনে হিচড়ে একটি নির্জন রাস্তায় এসে ছুঁড়ে মারল মাটিতে। পিছলা রাস্তায় ধাক্কা মারার সময় অরু উল্টো হয়ে পড়েছিল বিধায় অরুর কোনোই ছিল রক্ত বের হওয়ার উপক্রম। অরু উল্টো থেকে সোজা হয়ে বসে দেখলো সে অজানা মানবটি তার দিকে এগিয়ে আসছে। ঘুটঘুটে অন্ধকারে লোকটি অনেক লম্বা, কোনো ছায়া মানবী মনে হচ্ছে অরুর কাছে। এই যেন কোনো মানুষ খেকো রাক্ষস তার দিকেই ধেয়ে আসছে। এক্ষুনি তার এই ছোট্ট শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। অরু বসা অবস্থায় দু হাতের তালুতে ভর দিয়ে পিছিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমার এত বড় ক্ষতি করবেন না, আমি মরে যাব এরকমটা হলে। আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন, দয়া করুন, আমার ওপর একটু রহম করুন, ছেড়ে দিন আমায়। লোকটি অরুর সামনে এসে তার দুই বাহু ধরে টেনে তুলে গমগমে রাগান্বিত স্বরে বলল, এত রাতে এখানে কি করছিস? লোকটির গলার আওয়াজ শুনে অরু হতবিহ্বল হয়ে চকিতে দৃষ্টিতে তাকালো। লোকটির পানে মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো ওয়াসিফ শেহজাদ চৌধুরী। সামনে মানুষটা কে তা বোধগম্য হতেই অরু শেহজাদের হাত এক ঝটকা মেরে দৌড়াতে শুরু করলো। অরু নিজেও জানে না সে কোন দিকে যাচ্ছে, তবে তার মাথায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, যেভাবেই হোক ওয়াসিফ শেহজাদ চৌধুরী নজর থেকে নিজেকে আড়াল করতে হবে। অনেক সময় অরু স্পষ্ট পেছন দিকে থেকে শুনতে পাচ্ছে কেউ তাকে ক্রোধিত কণ্ঠে একাধারে বলে যাচ্ছে, দাঁড়াতে বলছি আমি। একসময় এসে শেহজাদ অরুর হাত খপ করে ধরে ফেলল। শেহজাদের ঠান্ডা হাতের স্পর্শ পেতেই অরু রোবটের ন্যায় দাঁড়িয়ে গেল। শেহজাদ এখনো হাঁপাচ্ছে। এইটুকুখানি মেয়ে শেষ পর্যন্ত এসে আজ তাকে এত দৌড় করালো। পরক্ষণে একটু আগের ঘটনা মনে আসছে শেহজাদের মাথায় রাগ চড়ে বসলো। এত রাতে এই মেয়ে এখানে কি করছে? আর যদি তার জায়গায় অন্য ছেলে থাকতো তাহলে কি হতো? এইসব দীর্ঘ ভাবনার মাঝে শেহজাদ অরুর হাত ধরে রাখা সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল। অন্য হাত দিয়ে পেছন দিক থেকে চুল খামচে ধরে অরুর সুন্দর মুখশ্রী নিজ মুখবীরের সামনে এনে ধরল। আমার নজর বাজ পাখির থেকে তীক্ষ্ণ, যা থেকে কেউ বাঁচতে পারে না। নিজেকে লুকানো মাত্রই বৃথা চেষ্টা। শেহজাদের এরূপ ব্যবহারের অরুর রুহ উড়ে যাওয়ার উপক্রম। ভয়ে অরুর সাথে পাল্লা দিয়ে জমিন পর্যন্ত কাঁপছে। এই যাতনা অরুর কাছে বেশ বেদনাদায়ক ঠেকলো। এই বুঝি ধরে রাখা স্থানটির হাড় ভেঙে গুড়িয়ে যাবে। অরু আর ব্যথা সহ্য করতে না পেরে শেহজাদের পানে চেয়ে কাতর স্বরে পড়ল, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি তো। কি করছেন? এতটা ভেঙে ফেলবেন, হাতটা ভেঙে ফেলবেন নাকি? প্লিজ হাতটা ছাড়ুন। অরুর বেদনাদায়ক কথাগুলো শেহজাদের পাথর মনকে গলাতে পারল না। শেহজাদ এখনো অরুর হাত ধরে আছে। অবশেষে অরু না পারতে নিঃশব্দে কেঁদে দিল। অরুর চোখে জল দেখে শেহজাদের পাষাণ মন বোধহয় একটু গলল। ছেড়ে দিল অরুর হাত। হাত ছাড়া পেতে অরু লাফিয়ে শেহজাদ থেকে অল্প দূরত্বে গিয়ে চেপে ধরা হাতটি অন্য হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, আপনি জানেন আপনি একটা যন্ত্র মানব, যার দিলে দয়া মায়া বলতে কোনো কিছুই নেই। শেহজাদ নীরব দর্শক হয়ে অরুর কর্মকাণ্ড দেখছিল। তখন অরুর তরফ থেকে এমন কথা শুনে শেহজাদ হালকা স্বরে বলল, হ্যাঁ, আমি একটা যন্ত্র মানব, একটা অকেজো যন্ত্র মানব যাকে তুই সচল করেছিস। অরু তার কথার বিপরীতে এমন কথা শুনে থেমে গেল। শেহজাদের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল খানিকক্ষণ। তবে তা শেহজাদের মনে বিরূপ প্রভাব ফেললই না। শেহজাদ উল্টো নিজের
স্থান পরিবর্তন করে অরুর দিকে এগিয়ে আসতে আসতে কপিত স্বরে বলল, এত রাতে এখানে কি করছিস? এতদিন এভাবে এই টই টই করে ঘুরে বেরিয়েছিস, তাই না? এখানে গার্জিয়ান নেই বলে নিজ স্বাধীনতা নিজে কিনে নিয়েছিস। নিউজ দেখিস না? ডেইলি কত মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি হতো? যা হতো তার দায়ভার কে নিত? আমার আমানতের যদি কোনো হেরফের হয়, আই সোয়ার আমি তোকে কেটে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। শেহজাদের এত এত জ্ঞানমূলক কথা শুনে অরুর তখন নাজেহাল অবস্থা। পরক্ষেত্রে শেহজাদের বলা শেষ কথা শুনে অরু সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ, এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল এই হৃদয়ে। যে ভালো লাগার কি নাম অরু তা জানে না। শেহজাদকে কাছে আসতে দেখে অরু একটু পিছিয়েই গেল। এখন এই মুহূর্তে এই লোকের সামনে থেকে গায়েব হতে পারলেই হয়।